আসলে এটা কিভাবে কাজ করে আর আমরা কেন এই লিঙ্ক হুইলটা ক্রিয়েট করব। তো আমরা যদি লিঙ্ক হুইলকে সর্বপ্রথম দুটো ভাগে ভাগ করি, লিঙ্ক হুইলটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো লিঙ্ক আর একটা হলো হুইল। আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, সেপারেট করে নিচ্ছি। লিঙ্ক হুইলটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হলো লিঙ্ক, একটা হলো হুইল। তো এখানে লিঙ্ক মানে আমরা কি বুঝি? আমরা লিঙ্ক মানে সাধারণত বুঝি বর্তমান কোনো ওয়েবসাইট বা আদার্স আদার্স যে অনলাইন ইয়েগুলো আছে তার ইউআরএলটাকে আমরা লিঙ্ক বুঝি, তাই তো? জি ভাইয়া। এখন জি হুইল ভাইয়া। মানে কি? হুইল মানে আমরা সহজ কথায় চাকা বা চক্র এই বিষয়টা বুঝি। তো আমার এখানে হুইলটা থাকলো। তো একবারে যদি সহজভাবে এখন আমি হিসেব করি, তাহলে আমি এটা বলতে পারি যে আমার এই লিঙ্ক হুইলটা হলো কোনো কোনো একটা লিঙ্কের একটা চক্র। অর্থাৎ আমার যখন কোনো একটা লিঙ্ক চক্রাকারে থাকে তখন এটাকে আমি লিঙ্ক হুইল বলতে পারি। তো চক্রাকারে কিভাবে থাকবে? তো এরকম একটা, ধরে নিলাম যে একটা টায়ার থাকবে, এই টায়ারের মধ্যে আমার লিঙ্ক গুলো তো এইভাবে অনেকটা থাকবে। আমার লিঙ্ক গুলো যদি এরকম ভাবে থাকে বা এরকম ভাবে যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে, তাহলে দেখেন দেখেন তো এটা কি আমার চক্রাকারে আছে লিঙ্ক গুলো? এটা সার্কেলের মধ্যেই তো আছে। জি ভাইয়া, চারদিক থেকে একটা চক্রের মধ্যে আছে। তো আমি এটাকে লিঙ্ক হুইল বলতে পারি। তো এই লিঙ্ক হুইল আবার আমার দুই প্রকারের হয়ে থাকে। একটা হলো আমার বদ্ধ লিঙ্ক হুইল বা ক্লোজ লিঙ্ক হুইল, আর একটা হলো আমার ওপেন লিঙ্ক হুইল। তো আমি এখানে যে পিকচারটা এখানে তৈরি করে নিয়েছি বা যে পিকচারটা আমি ড্রয়িং এ ড্র করলাম, এই পিকচারটা মূলত আমার একটা ওপেন ব্যাক লিঙ্ক হয়ে আছে বা একটা ওপেন লিঙ্ক হুইল আছে। তো লিঙ্ক হুইলের আবার সবচেয়ে বড় একটা বিষয় যেটা, আমার শুধু এরকম থাকলেই হবে না, এই লিঙ্ক হুইলটা আমার একটা আর একটার সঙ্গে কানেক্টেড থাকবে। অর্থাৎ চাকায় যেমন আমাদের আমাদের যেমন সাইকেলের চাকা বা টায়ারের মধ্যে আপনি দেখবেন যে টায়ারটাকে আমরা স্পোক দ্বারা একে অপরের সঙ্গে কানেক্ট করে রাখি, তাই তো? ঠিক অনেকটা আমার লিঙ্ক হুইলের মধ্যেও এভাবে কানেক্টেড। যদি কমপ্লিট করে দেই, তো এটা আমার হচ্ছে একটা ক্লোজ লিঙ্ক হুইল। তো এই যে আমার যে পিকচারটার অপশনটা আছে, এটাকে আমি বলতে পারি একটা ক্লোজ লিঙ্ক হুইল। তো এখন তাহলে আমার ওপেন লিঙ্ক হুইলটা আসলে কি? আমার যদি আমার ওপেন লিঙ্ক হুইলে যাই, তাহলে তাহলে দেখা যাবে আমার মূল ওয়েবসাইট এই জায়গার মধ্যে থাকবে। তো এই মূল ওয়েবসাইটকে ঘিরে চক্রাকারে আমার এখানে, ধরে নিলাম এখানে আমার রেডিট আছে, তারপরে এখানে ধরে নিলাম আমার ব্লগার আছে, তো এখানে ধরে নিলাম আমার ওয়ার্ডপ্রেসটা আছে, তো এখানে ধরে নিলাম আমি তামলারে একটা পোস্ট করছি, তো এখানে ধরে নিলাম আমি আরেকটার মধ্যে পোস্ট করছি, এখানে আরেকটার মধ্যে পোস্ট করেছি। তো আগেরটার মধ্যে দেখেছি আমি যেটা, সেটা হলো আমার এই মূল ওয়েবসাইটের সঙ্গে, আমার মূল যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের সঙ্গে এটা কানেক্ট, যতগুলো ইয়া আছে সবগুলো কানেক্টেড।
বা আমার গত ক্লাসে আমি যে ন্যাচারাল ব্যাকলিঙ্ক এর মতন দেখেছি সেই ব্যাকলিঙ্ক এর মতন সবগুলোর সঙ্গে কানেক্টেড। মূল ওয়েবসাইটটা আমার এই সমস্ত সাইটগুলোর সঙ্গে কানেক্টেড। তো এখন কি করব, আমার আমার এই সাইটগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড হবে। তো এই কানেক্টেডটা আমার ওপেন লিংক হুইলের মধ্যে দেখা যাবে যে এরকম তিনটার মধ্যে কানেক্ট হতে পারে, আবার এরকম দুটোর মধ্যেও কানেক্ট হতে পারে, এ দুটো আবার এখানে এই গ্যাপটা থাকতে পারে। আগেরটা আমার টোটালটাই একটা সার্কেল আকারে চলে গিয়ে লিঙ্কটা শেষ করে দিত, তাই তো? জি ভাইয়া। তো এই অংশের মধ্যে আমার এই লিঙ্কটা ক্লোজ হবে না। তো আমার এই লিঙ্কটা আবার এভাবেও হতে পারে, আবার এভাবে হতে পারে শুধুমাত্র দুটো লিঙ্কের মধ্যে কানেক্টেড থাকবে। তো এখন আমার এইটা করে আসলে লাভটা কি? আমি তো ডিরেক্ট ব্যাকলিঙ্কও করতে পারি, আমার লিঙ্ক হুইল করে আসলে লাভটা কি? আমি তো এখানে মূলত ব্যাকলিঙ্কটাই পাচ্ছি, তাই তাই তো? জি। তো আমার এখানে ডিরেক্ট ডিরেক্ট ব্যাকলিঙ্ক করলেই তো হয়ে যায়, আমার তো ডু ফলো ব্যাকলিঙ্ক হলেই হয়। তাহলে আমি কেন লিঙ্ক হুইল করতে যাব? আমার লাভটা আসলে কি? বোরান ভাই, লাভটা কি আমার? ভাই আমরা একটার মাধ্যমে একটা ওয়েবসাইটের মাধ্যমে অনেকগুলো ওয়েবসাইটে কানেক্ট করতে পারতেছি। হ্যাঁ, এটা তো আমরা এমনিতে ডিরেক্ট ব্যাকলিঙ্ক করলে আমরা কানেক্ট করতে পারছি। তো আমাদের এখানে মূলত যেটা লাভ, সেই লাভটা হলো আপনার অনেকটা এরকম। তা আমরা যখন এই লিঙ্ক হুইলটা করছি তখন আমাদের এই যে আদার সাইট গুলো আছে, একই সঙ্গে আমার যে মূল সাইটটা আছে, আমার মূল সাইট ধরে নিলাম এইটা, মূল সাইট ধরে নিলাম আমার এইটা, ঠিক আছে? তো একই সাথে আমার কি হচ্ছে, আমার মূল সাইটটা যেমন ডিএপিএ বেড়ে যাচ্ছে, আমার ডোমেইন অথরিটি বেড়ে যাচ্ছে। তো এই যে আদার যে সাইট গুলো আছে এগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড হওয়ার কারণে বা একে অপরকে ব্যাকলিং দেওয়ার কারণে এদের নিজেদের মধ্যে যে কানেকশনটা হচ্ছে এবং যে এদের নিজেদের মাঝে যে লিঙ্ক পাস হচ্ছে বা লিঙ্ক জুস তৈরি হচ্ছে, এই লিঙ্কের কারণে এরা একজন অপরজনকে একটা করে ভোট দিয়ে দিচ্ছে, এরা একজন অপরজনকে একটা করে ভোট দিয়ে দিচ্ছে। তাহলে এখানে সকলের স্কোর কত হচ্ছে টোটাল? ছয়টা। আচ্ছা, সকলের স্কোর কিন্তু 1-1-1 চলে আসছে। তো এদের টায়ারটা কিন্তু ঠিকঠাক থাকছে বা এদের র্যাঙ্কটা কিন্তু সকলে 6 জনকে ভোট দেওয়ার কারণে এদের র্যাঙ্কটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এদের ভোট দেওয়ার কারণে কি এদের র্যাঙ্কটা বাড়ছে না? যখন আমি শুধুমাত্র এদের কাছ থেকে নিতাম, এরা অন্য কারো কাছ থেকে কোনো ভোট পাচ্ছে না বা ব্যাকলিং পাচ্ছে না, এদের পজিশন কি আগের অবস্থায় থাকতো? একবারে তখন তো এদের অবস্থান জিরোতে থাকতো, তাই না? হ্যাঁ, এখানে হচ্ছে পার্শ্ববর্তী যে সাইট গুলো তারাও মানে একই সাথে গ্রো করছে আর কি। এখানে মূলত আমরা যে সাইটগুলো থেকে ব্যাকলিং নিচ্ছি সেই সাইটগুলো আমাদের এখানে একে অপরের সঙ্গে র্যাঙ্ক করছে। তো এই সাইটগুলোর মধ্যে আমাদের আর্টিকেল থাকছে, স্বাভাবিকভাবে এই যে সাইটগুলো আছে, এই সাইটগুলোর মধ্যে আমাদের কি থাকছে? আর্টিকেল থাকছে। এই সাইটগুলোর মধ্যে আমাদের থাকছে আর্টিকেল। তো সেই আর্টিকেলের মধ্যে আবার আমরা ব্যাকলিং পাচ্ছি, সেই আর্টিকেলের মধ্যে আমরা
আমরা পাচ্ছি ব্যাকলিঙ্ক, সেই আর্টিকেল থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছি। তো একই সাথে যেমন আমরা আমাদের মূল ওয়েবসাইটটা এই 6টা বা 7টা থেকে 7টা ভোট পেল, ঠিক তেমনি তারা নিজেদের মধ্যে ভোটগুলো পাচ্ছে। এর কারণে তাদের র্যাঙ্ক গুলো বেড়ে যাচ্ছে। এই র্যাঙ্ক বাড়ানোর জন্য মূলত আমাদের এই লিঙ্ক হুইলটা করা। তো এই লিঙ্ক হুইলটা আসলে নির্ভর করে, আপনার লিঙ্ক হুইলে আপনার র্যাঙ্কিং এর ব্যাপারটা নির্ভর করে যে লিঙ্ক হুইল করবে সে কতটুকু পারফেক্ট ভাবে তার লিঙ্ক হুইল গুলো করবে, তারপরে সে মূলত কিভাবে তার কাজটা করবে না করবে, এটা মূলত টোটালটাই তার নিজের উপর নির্ভর করে। মূলত তার কর্মদক্ষতা এবং তার লিঙ্ক হুইল তৈরি করার সক্ষমতার উপর এটা কাজ করে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা হচ্ছে, এক্ষেত্রে আমাদের লাভ যেটা হচ্ছে, আমরা মূলত এই যে এতগুলো ওয়েবসাইটের মধ্যে একই সঙ্গে আমাদের লেখাটা ব্যাকলিঙ্ক করার কারণে আমরা গুগলে দ্রুত ইন্ডেক্স পাই। স্যার আকাশ ভাইকে একটু জয়েন দিয়েছেন, উনি মনে হয় ছুটিতে ছিল, ওই যে গ্রুপে মেসেজ করতেছে। গ্রুপে মেসেজ করে লাভ কি? আমি কি প্রতিদিন আপনাদের জন্য 20 পর্যন্ত ওয়েট করব বলেন? আমি তো ইচ্ছে করে অনেককে জয়েন দিচ্ছি না আজকে। উনি আজকে ছুটিতে গেছে, উনি 2-4 দিন ছুটিতে থাকবে, এটা এটা কোনো সমস্যা নেই, আজকে জয়েন দিচ্ছি। উনি বা আপনি যেই হোক না কেন 2-4 দিন ছুটিতে থাকবেন, 2-4টা টপিকস মিস করবেন, পরে এসে ক্লাসের সঙ্গে ক্লাস মেলাইতে পারবেন না, অন্যান্য ব্যাচের মতন আপনাদের স্টুডেন্ট কমে যাবে, এবং আপনাদের কিন্তু অনেক স্টুডেন্ট কমে গেছে ইমরান ভাই। জি স্যার। আচ্ছা, ওনাকে জয়েন করতে বলেন, ওনাকে এবং আদার্স যারা আছে তাদেরকে জয়েন করতে বলেন। লাভ হচ্ছে আমরা ইন্ডেক্সিং পাচ্ছি। আমরা মূলত এই যে সাইটগুলোর মধ্যে আমরা ব্যাকলিঙ্ক পাচ্ছি। আমরা এই যে হাই ডোমেইন সাইটগুলো থেকে ডু ফলো ব্যাকলিঙ্ক পাচ্ছি। আমি এই সাইটগুলো থেকে ডু ফলো ব্যাকলিঙ্ক পাচ্ছি। প্লাস আমি এই সাইটগুলো আমাকে ভোট দেওয়ার কারণে আমার লিঙ্ক জুস পাস হচ্ছে, যে কারণে এই সাইটগুলো সবগুলোই র্যাঙ্ক করছে। একই সঙ্গে আমার সঙ্গে এই সাইটগুলো র্যাঙ্ক করার কারণে আমার সাইটেরও র্যাঙ্ক বাড়ছে। তো আমি অ্যাঙ্কর টেক্সট করছি, তো আমার কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে, অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আমার কিওয়ার্ডটাও র্যাঙ্ক করছে। আমি যে কিওয়ার্ড গুলো কিন্তু মূলত অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে র্যাঙ্ক করাবো, তাই না? তো এখন দেখি আসলে আমি এটা কিভাবে করতে পারি। তো এর জন্য আমি এখানে আমার ব্লগ সাইটটা ওপেন করে নিচ্ছি। আমি এটা ওপেন করে নিলাম, তারপরে এখানে আমি আমার রেডিটটা ওপেন করে নিচ্ছি। তারপর দেখি আমার টামলার অ্যাকাউন্ট করা আছে কিনা, টামলারটা ওপেন করে নিচ্ছি।
তো এখানে আমি আমি মূলত এখানে 3টা সাইড নিয়ে নিলাম। তো আমার এখানে মূল সাইড হিসেবে আমি এই সাইডটাকে নিলাম। তো আমি এই সাইডটাকে এখানে করব কি এখন ব্যাকলিং করার জন্য আমি মূলত আমার এই যে এই অংশটাকে কপি করে নিলাম, আমার টাইটেলটাকেই জাস্ট কপি করে নিলাম, নিয়ে আমি আমার এই সাইডের মধ্যে নিউ পোস্ট অপশনের মধ্যে চলে যাই। চলে যাওয়ার পর আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিই। সেম কাজটা আমি আমার এখানেও করি, এখানেও আমি আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি। তো সেম কাজটা আমি এখানে করব আমার। এই জায়গার মধ্যে আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। তো টাইটেল দেওয়ার পর আমি এখন আমার এই পোস্টের কিছু অংশ এখানে নিয়ে নিচ্ছি। তো সাপোজ আমি এই অংশ পর্যন্ত কপি করে নিচ্ছি। সাপোজ এই অংশ পর্যন্ত আমি কপি করে নিচ্ছি। এই অংশটাকে আমি আমার এই অংশের মধ্যে রেখে দিলাম। তো সেম কাজটাই আমি আমার এখানেও করছি। তো আমি এই অংশটা এখানে রেখে দিলাম। এখানেও সেম কাজটা করছি আমি। তো আমার এরকম আছে। তো আমার এখানে মূল বিষয়টা কি, আমার মূল এটা হলো ফাইবার অ্যাডোব ফটোশপ স্কিল টেস্ট নয়, আমার এখানে ইলাস্ট্রেটর স্কিল টেস্ট। তো আমার এখানে স্কিল টেস্টটাকে আমি করে নেই। তো এখানে আমার কিওয়ার্ডকে আমি মূলত করে নেই, আমার কিওয়ার্ডকে মূলত আমি ব্যাকলিং করে দিচ্ছি। কিওয়ার্ডকে কোনটার সঙ্গে ব্যাকলিং করে দেব, আমি আমার কিওয়ার্ডকে আমার মূল ওয়েবসাইটের সঙ্গে ব্যাকলিং করে দেবো। তো আমার মূল ওয়েবসাইটের লিঙ্ক এটা, তো আমি এটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমি এই জায়গায় ব্যাকলিং করে দিচ্ছি। তো সাপোজ আমি এভাবে দুটো অপশন ব্যাকলিং করে দিয়ে রাখি আমার মূলটার সঙ্গে। আমার মূল ওয়েবসাইটের সঙ্গে আমি এরকম দুটো বা তিনটেকে ব্যাকলিং করে দিলাম। আমি এইটাকেও নিচ্ছি, নিয়ে আমি এটাকেও ব্যাকলিং করে দিচ্ছি। তো আমি এই তিনটাকে ব্যাকলিং করলাম। এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাকে এই যে কোশ্চেন এন্ড অ্যান্সার এইটার সঙ্গে আমি আরেকটা ব্যাকলিং করব। কিন্তু আমি আমার মূল সাইটের সঙ্গে এবার আর ব্যাকলিং করব না। আমি মূলত এবার ব্যাকলিং করব
আমার এই পোস্টটার মধ্যে আমি ব্যাকলিঙ্ক করব, আমার এই সেক্টর ব্যাকলিঙ্কটা করব। তো প্রাইম লিঙ্কে গেলে আমি এটার লিঙ্কটা পেয়ে যাচ্ছি। আমার লিঙ্কটা হলো এইটা। তো আমি এই লিঙ্কটা কপি করে নেই, নেয়ার পর আমি এই জায়গার মধ্যে এসে এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমার এটা কি এর সঙ্গে কানেক্টেড? জি ভাইয়া। এখন আমার এটা দুটোর সঙ্গে কানেক্টেড কিন্তু। তো এখন আমি করব কি, এইটাকে পাবলিশ করব, এটাকে পাবলিশ করব আমি। এটাকে এখন আমি পাবলিশ করব। আমি ভিউ পোস্টে যাই, ভিউ পোস্টে গিয়ে আমি এই লিঙ্কটা জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি যেটা করব সেটা হলো, এখন আমি এই লিঙ্কটাকে আমার এই যে এখানে যে আমার ইয়ে আছে এইখানে আমি একটু লিঙ্ক আপ করবো। সাপোজ আমার এইটা হলো কিওয়ার্ড, আমি এইটার সঙ্গে আমার এই যে লিঙ্কটা আছে, ওয়ার্ডপ্রেসের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আমি এটার সাথে ইয়ে করে দিলাম, ব্যাকলিঙ্ক করে দিলাম। তো এখন আমার তো মূল ওয়েবসাইটের সঙ্গে ব্যাকলিঙ্ক করতে হবে, তাই না? তো আমি মূল ওয়েবসাইটের এই জায়গাটা নিয়ে নিচ্ছি, স্কিল টেস্ট এন্ড অ্যান্সার 2021। আমি কপি করছি, করার পর আমি রেডিটের মধ্যে এটাকে লিঙ্ক আপ করে দিলাম। তো এভাবে আমি বেশ কয়েকটা জায়গায় লিঙ্ক আপ করে দেব। আচ্ছা, আমি এই অংশটুকুর মধ্যে অ্যাগেন লিঙ্ক আপ করে দিয়ে রাখি। তো আমি এই দুটো অপশনের মধ্যে লিঙ্ক আপ করে দিলাম। করে দেওয়ার পর আমি এটাকে পোস্ট করে দিচ্ছি। চুজ কমিউনিটি নিয়ে নেই, আমি এই জায়গার মধ্যে এটাকে পোস্ট করে দিচ্ছি। আমি এটাকে এই জায়গার মধ্যে পোস্ট করে দিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে আমার দুটোর সঙ্গে কানেক্টেড। তো এখন যদি আমি এই অবস্থায় দেখি তাহলে আমার কিন্তু এটা একটা টায়ার হিসেবে কাজ করছে, এটা একটা ওপেন টায়ার হিসেবে কাজ করছে। তা আমি এই লিঙ্কটা কপি করে নেই, এখন আমি এই লিঙ্কটা কার সঙ্গে মূলত কানেক্ট করাবো। এখন আমি এই লিঙ্কটা ব্লগারের সঙ্গে কানেক্ট করাবো। তা আমি ধরে নিলাম যে এখানে আমার সবকিছুই করা আছে, আমি জাস্ট এই অংশ এই লেখাটাকে ব্যাকলিঙ্ক করব বা পূর্বের মতন কানেক্ট করে দেবো। ধরে নিলাম আমার আদার্স ব্যাকলিঙ্ক গুলো করা আছে। তা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পর যদি এখন আমি পাবলিশ করে দেই, তাহলে কি আমার তখন সেই বিষয়টা হয়ে যাচ্ছে, আমার ক্লোজ ব্যাকলিংটা হয়ে যাচ্ছে। তো আমার এখানে কি হয়েছে, আমার মূল ওয়েবসাইট ছিল আমার চলো শিখি বিটি। তো এটাকে কেন্দ্র করে আমি ব্যাকলিং করেছি আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে, আমার রেডিটের মধ্যে, আমার ব্লগারের মধ্যে। তো মূলত এখানে কি হয়েছে, এ আমাকে লিংক দিয়েছে একটা, তা আমি এর কাছ থেকে একটা লিংক পেয়েছি, তা আমি এর কাছ থেকে একটা লিংক পেয়েছি, তাই তো? জি ভাইয়া। এখন আবার এরা একে একটা লিংক দিয়ে দিয়েছে, একে লিংক দিয়ে দিয়েছে, আর একে লিংক দিয়ে দিয়েছে। তো তিনজনের সঙ্গে কানেক্টেড হয়েছে।
হ্যাঁ জি ভাই এসছে। তো এটাই হলো আমার লিঙ্ক হুইল, বা এইটা যেটা আমি করে দেখালাম এটাকে আমরা আমরা বলে থাকি ক্লোজ লিঙ্ক হুইল। এইটাকে আমরা বলে থাকি মূলত ক্লোজ লিঙ্ক হুইল। এখন ওপেনটা আপনার কখন হবে? এটা হলো আপনার ক্লোজ লিঙ্ক হুইল। তো এখানে দেখেন একের অধিক লিঙ্কের মধ্যে আমরা মূলত ব্যাকলিঙ্কটা করেছি, এজন্য এটা আমাদের ক্লোজ লিঙ্ক হুইল। আর এখানে যখন আমরা লিঙ্কটা করেছি দেখেন একটা আর একটার সাথে পুরোপুরি সংযুক্ত, কোনো ওপেন হওয়ার কোনো রাস্তা আছে? ওপেন কোনো রাস্তা আছে? দেখেন তো এই চক্রটা ভাঙা বা এই চক্রটার মধ্যে কোনো গ্যাপ আছে? না ভাই নাই। না, এইটা তখন ওপেন হবে যখন আমরা এই কাজটাই ঠিক এভাবে করব। ধরে নিলাম যে আমি চারটা ইয়ে নিয়ে নিলাম, চারটা সাইট নিয়ে নিলাম। তো এই চারটা সাইটের মধ্যে আমি মূলত লিঙ্ক হুইল করব। আমি এই চারটা সাইটের মধ্যে মূলত লিঙ্ক হুইল করব। তো লিঙ্ক হুইল করার সময় আমি এ দুটোকে একসঙ্গে কানেক্ট করাইছি, এ দুটোকে একসঙ্গে কানেক্ট করাইছি, আবার আমার মূল ওয়েবসাইটকে এভাবে কানেক্ট করাইছি। এই চারটা থেকেই আবার মূল ওয়েবসাইটটার মধ্যে আমি কানেক্ট করাইছি। এই চারটা থেকে মূল ওয়েবসাইটটাকে কানেক্ট করেছি। তো আমি রেড কালার ব্যবহার করছি এই অংশের মধ্যে। আমি এইটার সঙ্গে এইটাকে কানেক্ট করিনি, এইটার সঙ্গে এইটাকে আমি কানেক্ট করিনি। ঠিক সেম ভাবে এইটার সঙ্গে আমি এটাকেও কানেক্ট করিনি, তারপরেও কিন্তু আমার এটা লিঙ্ক হুইল হিসেবে কাজ করবে। তো এই যে আমি কানেক্ট করিনি, এই অংশটার মধ্যে আমি কানেক্ট করিনি, এই কানেক্ট না করার কারণে আমার এটাই লিঙ্ক হুইল হিসেবে কাজ করবে এবং এটার নেম হবে আমার, কি নেম হবে ভাই বোরহান ভাই? ওপেন লিঙ্ক। ওপেন লিঙ্ক। এক কথায় সহজভাবে যদি আমি লিঙ্ক হুইল বলতে বলি, তাহলে আমি সহজভাবে বলতে পারি একের অধিক লিঙ্ক পরস্পর নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে যদি কোনো নেটওয়ার্কের সৃষ্টি করে বা চাকা 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 সৃষ্টি করে, তাহলে সেটাকে আমি লিঙ্ক হুইল বলতে পারি। অর্থাৎ এখানে আমার তিনটা আছে, দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। তো একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে এবং আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা পেজের মধ্যে ক্লিক করলে তিনটা পেজ থেকে কিন্তু ঘুরে ঘুরে আসতে পারছি। তিনটা পেজ থেকে কি ঘুরে আসতে পারছি? হ্যাঁ, জি কিন্তু ওপেনটাতে জি বলেন। তো দেখা যাবে যে যে কোনো তিনটাতে ঘুরে যাচ্ছে, বাট বাকি দুইটা হয়তো মিস হচ্ছে। হ্যাঁ, আপনার মিস হচ্ছে। এক কথায় আপনার হ্যাঁ, দুইয়ের অধিক, আপনার একে অপরের সঙ্গে প্রবাহিত হচ্ছে না আপনার। জি জি। এখান থেকে এটার মধ্যে যাচ্ছেন আপনি, হুম সেম ভাবে এটা থেকে এটার মধ্যে যেতে যেতে পারছেন, এটা থেকে আপনি এটার মধ্যে আসতে পারছেন, সেম ভাবে এটা থেকে এটার মধ্যে যেতে পারছেন, এটা থেকে এটার মধ্যে যেতে পারছেন। তো আপনার নেটওয়ার্কের মতন কাজ করছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আপনার মূল সত্য যেটা, সেই সত্যটা হলো এরকম: আপনি যখন ব্যাকলিঙ্ক তৈরি করবেন তখন ব্যাকলিঙ্কের এক প্রান্ত থেকে এই এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাতে যাওয়া যায় বা নিজেদের মধ্যে যাতে লিঙ্ক জুস পাস করে। তো এখন একটা বিষয় আপনাদের হয়তো বা কনফিউজ লাগতেছে, আমি বারবার লিঙ্ক জুস বলছি, লিঙ্ক জুসটা আসলে কি? আমি বারবার আপনাদেরকে লিঙ্ক জুস বলতেছি, লিঙ্ক জুসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, এমন কি কনফিউশন আছে? জি ভাই লিঙ্ক জুসটা কি জি, লিঙ্ক জুসটা মনে হয় বলা হয়নি। আচ্ছা, লিঙ্ক জুসটা একদম সহজ একটা বিষয়। তা আমরা একটু আগে বেশ কয়েকটা পোস্ট করেছি। তো এই যে আমরা একটা ব্যাকলিঙ্ক করে রেখেছি, এইটার মধ্যে যখন আমি ক্লিক করছি,
তখন এই যে আমার একটা হলো, এই যে আমার অ্যাঙ্কর টেক্সটে ক্লিক করার কারণে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে গেল, বা আমার ক্লিকের ফলে একটা যে প্রবাহিত হয়ে আমাকে আমার মূল সাইটের মধ্যে নিয়ে আসলো, এইটাই মূলত আমাদের লিঙ্ক জুস। এটাকে আমরা লিঙ্ক জুস বলতে পারি, আরো আমরা অনেক অনেক কিছু বলে থাকি, তবে ম্যাক্সিমাম টাইমে এটাকে আমরা লিঙ্ক জুস বলে থাকি। তো সেম ভাবে আমার যদি আমি এখন দেখি যে আমার এখান থেকে আমাকে আমার ইয়ার মধ্যে নিয়ে যাচ্ছে, তো এই যে আমার একটা যাওয়ার একটা অপশন, এইটার মধ্যে আমার যে সময়টা যাচ্ছে, এইটাকে আমি লিঙ্ক জুস বলে থাকি। তো আমি এখান থেকে ফাইবারে চলে গেলাম, আমার মূল সাইটের মধ্যে চলে গেলাম, তারপরে আমি এখানে আমার ইয়ার মধ্যে চলে গেছি, ওয়ার্ডপ্রেসে চলে গেছি। তো ওয়ার্ডপ্রেস থেকে আমি কাকে লিঙ্ক দিয়েছিলাম দেখি, এটা আমার মূল সাইটে চলে আসলাম। তো আমি ওয়ার্ডপ্রেস থেকে মূলত আমার ব্লগ সাইটকে লিঙ্ক দিয়েছিলাম। আমি কিন্তু এখন ব্লগ সাইটের মধ্যে আছি আমার। এই যে আমার একটার সঙ্গে আর একটার মধ্যে জুস পাস হলো, বা আমি এক এক কর্নার থেকে আরেকটার সঙ্গে কানেক্টেড হলাম, এইটাই হলো আমার টোটালি লিঙ্ক জুস, আমার এইটাকে বলে থাকি। অর্থাৎ আমি কানেক্টেড থাকার অপশনটাকে লিঙ্ক জুস বলতে পারি, বা ক্লিক করলে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার অপশনটাকেও আমি লিঙ্ক জুস বলতে পারি। অর্থাৎ এখানে আমার ইনডাইরেক্ট যে অপশনটা আছে, এইটাকে আমি লিঙ্ক জুস বলতে পারি। তো এটাকে আমি লিঙ্ক জুস বলতে পারি। এই হলো মূল বিষয়। এই বিষয়টা কি এখন আপনার ক্লিয়ার যে আসলে আমরা কিভাবে করতে পারি? জি ভাই। হ্যাঁ ক্লিয়ার, কিন্তু স্যার এটা কি এই এই ক্লোজ যেটা, সেটা বেশি সার্চ ইঞ্জিনে বেশি ইয়ে করবে, নাকি যেটা ওপেন সেটা করবে? ওপেন হুইলটা বেশি প্রায়োরিটি পাবে নাকি ক্লোজ গুলা? দুটোই আপনার প্রায়োরিটি পাবে। এখানে মূলত এখানে আপনি কিভাবে করছেন সেটা আপনার দক্ষতার উপর নির্ভর করছে। রেজাল্টটা মূলত আপনার দক্ষতার উপর নির্ভর করবে। এখন আপনি যা ইচ্ছা তাই ব্যাকলিং করে আসলেন, তাহলে কি হবে? ব্যাকলিং এর তো একটা রুলস আছে। যেমন সেদিন আপনাদেরকে বলেছিলাম 8:2 এর কথা বলেছিলাম, এই রুলস গুলো তো মানতে হবে। হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে আপনাকে পারছি। আমি দেখাইলাম, আমি এখানে করে দেখালাম, একটা একটা করে ব্যাকলিং করে দেখালাম, একটা টোটাল লেখা আমি কপি করে নিয়ে গিয়ে ব্যাকলিং করে দেখালাম। কিন্তু আপনার তো তখন এভাবে একটা টোটাল লেখা কপি করে নিয়ে গিয়ে আপনার ব্যাকলিং করলে হবে না। হবে কি? হ্যাঁ না, আমি লেখাটাই আচ্ছা তাহলে এর ফাঁকে ফাঁকে কিছু নো ফলো রাখতে হবে নাকি? হ্যাঁ, নো ফলো রাখতে এই হবে, এবং ব্যাকলিং গুলো কিছু নো ফলো রাখতে হবে। মূল মূল টাইটেল নিয়ে গিয়ে আমি অন্য সাইট গুলোর মধ্যে ব্যাকলিং করলাম। আপনার এরকম মূল টাইটেল নিয়ে গিয়ে তো ব্যাকলিং আপনি করতে পারবেন না। আমি যেমন এটা করে দেখালাম, এটা যদিও আমার ব্লগের জন্য এটা হার্মফুল, তারপর আমি করে দেখালাম, এটা কোনো ব্যাপার না, কারণ আমি তো এটা ব্লগ আর ওই কারণে চালাচ্ছি না। বুঝতে পারছি। তো আপনি আপনি যখন এই লিঙ্ক হুইল করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট লাগবে। তো নিজস্ব কন্টেন্ট কি রকম? আপনার 200 থেকে 250 ক্যারেক্টারের একটা কন্টেন্ট লাগবে। সেই কন্টেন্টের মধ্যে আপনার মূল কিওয়ার্ড গুলো থাকতে হবে, এবং সেই কন্টেন্টের মধ্যে আপনি আপনার টাইটেলটা মাঝামাঝি জায়গায় রাখলেন, সেক্ষেত্রে আপনি এগুলোকে অ্যাঙ্কর টেক্সট করে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারলেন। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে বিভিন্ন ওয়েব 2.0 সাইট গুলোতে যে আর্টিকেল পোস্ট করব, সেক্ষেত্রে কি
একই টেস্ট কি সবগুলোতে করবো নাকি আলাদা আলাদা করলে? সব পোস্টের মধ্যে করতে পারেন যদি আপনার পোস্টটা ইউনিক হয়, বা আপনি যদি আপনার পোস্টটা লিখে থাকেন তাহলে একই পোস্ট আপনি সবগুলোর মধ্যে করেন, সমস্যা নেই। করা যাবে। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মার্কেট প্লেসে যে এই লিঙ্ক ফিলের উপরে কি ধরনের কাজ থাকে একটু যদি বলতেন। লিঙ্ক ফিলের কাজগুলো আপনি মূলত ফাইবারে খুব বেশি পাবেন না, এগুলো গিগের মাঝেই আছে। তবে লিঙ্ক হুইলের কাজ আপনি এসইও ক্লার্ক নামে আমাদের একটা মার্কেট প্লেস আছে, এই এসইও ক্লার্ক এবং আপওয়ার্কে আপনি পাবেন। তারপরে দেখি যে ফাইবারে আমার লিঙ্ক হুইল নিয়ে কাজ গিগ আছে কিনা। তবে এই লিঙ্ক হুইলটা আপনার আবার অনেক বায়ার আছে যারা আপনাকে ওয়েব 2.0 ব্যাকলিং বা আদার্স ব্যাকলিং করার সময় এই লিঙ্ক হুইলটা করতে বলবে, যে আপনি তাকে লিঙ্ক হুইলের মাধ্যমে কাজ করে দেন। সেক্ষেত্রে ভাই আমরা এক্সট্রা চার্জ করবো? আপনি যদি এক্সট্রা চার্জ দিয়ে থাকে তাহলে আপনি এখানে লিঙ্ক হুইলের ক্ষেত্রে ইয়ে করতে পারেন। তো আমি একটু আগে আপনাকে যে পিকচারটা তৈরি করে দেখাচ্ছিলাম সেই পিকচারের মাধ্যমে আপনাকে মূলত এখন ওয়েব 2.0 ব্যাকলিংকের মধ্যে আমি দেখাচ্ছি যে লিঙ্ক হুইলটা আসলে কিভাবে কাজ করে, বা আপনার এই রিলেটেড গিগগুলো এবং আদার্স অপশনের মধ্যে লিঙ্ক হুইলটা থাকে। তো একটু আগে আমি যেটা দেখাইছি দেখেন তো, আমার দেখানোর সঙ্গে কি মিল আছে এই গিগটা? জি স্যার। এটা মূলত আপনার গিগের মাঝে লেখা থাকবে, কিন্তু আপনার আমি আগেই বলেছিলাম এটা আমার ওয়েব 2.0 এবং আদার্স ওয়েবসাইটের মধ্যে একটা ওয়ে কমিউনিকেশন একটা ওয়ে। এটা মূলত আপনার গিগের মধ্যেই থাকবে। আপনি এখানে ম্যাক্সিমাম ওয়েব 2.0 গিগের ইয়ে দেখেন যেগুলোর মধ্যে আপনি ম্যাক্সিমাম গুলোর মধ্যে লেখা পাবেন লিঙ্ক হুইল। আচ্ছা স্যার, একটা বিষয়, যদি কোনো ক্লায়েন্ট আমাদের কাছে বলে যে আমার এই সাইটটা ইয়ে করে দিতে হবে, টপ পেজে এনে দিতে হবে, সেই ক্ষেত্রে আমরা তাকে কি কত দিনের সময় দিতে পারি? যে আচ্ছা, আপনি তার সেটটা টপে নিয়ে আসবেন কিভাবে? তার সেটটা টপে নিয়ে আসার জন্য তো আপনাকে প্রথম থেকে বেশ কিছু কাজ করতে হবে। আপনি কি তো সেই কাজগুলো জানেন? সেটা আগে আপনি হ্যাঁ, এটাই আমি যতদূর জানি যে ব্যাকলিং গুলা করা লাগে, আর হচ্ছে ওই যে আর্টিকেল গুলো নিয়ে আসতে পারবে না, সেটা শুধুমাত্র কি টপ পেজে আসবে কিনা, তো আমরা যতটুকু শিখছি দিয়ে তো আপনি কখনোই আসতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আপনাকে টপ পেজে আসতে গেলে আপনাকে 3টা ধাপ মেনটেন করতে হবে। তো 3টা ধাপ, প্রথম ধাপটা হলো আপনাকে অন পেজ এসইও আপনার পারফেক্ট হতে হবে। আচ্ছা, আপনার যে কোনো বিষয় আপনি টপে আসতে চান গুগলের, আপনার অন পেজ এসইও পারফেক্ট হতে হবে। অন পেজ এসইওটা আপনার পারফেক্ট হতে হবে। এখন এই অন পেজ এসইওর মধ্যে দেখেন অনেকগুলো বিষয় আছে। কি কি বিষয় আছে আপনার এই অন পেজ এসইওর মধ্যে? আছে আপনার কিওয়ার্ডটা আপনি কি রকম সিলেক্ট করলেন, কিওয়ার্ড আছে, তারপর আপনার আছে টাইটেল, তারপরে আছে আপনার মেটা ডেসক্রিপশন, তারপরে আপনার আছে মেটা ট্যাগ, তারপর আপনার এখানে আছে
কিওয়ার্ড ডেনসিটি। তো এইটা এরকম আরো বেশ কিছু বিষয় আছে আপনার অন পেজ এসইওর মধ্যে, যেটা আপনার হতে হবে পারফেক্ট। এই বিষয়টা আপনার হতে হবে পারফেক্ট। এখন এ বাদেও আপনার এই জায়গার মধ্যে আমরা মূলত এসইও কে তো বলি দুই প্রকার এসইও, তাই না? হ্যাঁ, কিন্তু এটা আমরা অন যখন পেজ আর অফ পেজ। কাজ করতে যাই তখন এসইওটাকে আমরা মূলত অনেকেই বলি তিন প্রকার। আরেকটা হলো আমরা বলি টেকনিক্যাল এসইও। আচ্ছা, টেকনিক্যাল এসইওর মধ্যে আসলে কি কি আছে? এই জায়গার মধ্যে আমার আছে সাইট ম্যাপ, তারপরে পেজ স্পিড, এবং এই জাতীয় আরো আদার্স কিছু বিষয় আছে। ও আচ্ছা, পেজ স্পিডটা তো ডিপেন্ড করে হোস্টিং এর উপর, তাই না? শুধু হোস্টিং এর উপর না, আমার এখানে বেশ কিছু ব্যাপার আছে। তো আমার টেকনিক্যাল, মেবি বানানটা ভুল হলো, যা হোক, সমস্যা নেই। আমার টেকনিক্যাল। এরপর আছে আমার ব্যাকলিংক বা আমার অফ পেজ এসইও এখন আছে। মূলত এই যে ব্যাকলিংক গুলো, এগুলোই তো হচ্ছে অফ পেজ এসইও, তাই না? জি, এখন আছে আমার অফ পেজ এসইও। এখন আমি যদি উপরের দুটো মূল কাজই যদি ঠিকঠাক মতো না করতে পারি, তাহলে কি আমার এখান থেকে আমি পাবো? এখন চলে যাচ্ছে আমার টোটাল ধরনের ব্যাকলিংক, টোটাল অফ পেজ স্ট্র্যাটেজি আর কি। বুঝতে পারছি। প্রথমে হচ্ছে যেটা করতে হবে যে অন পেজ এসইওটা ঠিক করতে হবে, তারপরে টেকনিক্যালটা ঠিক আছে কিনা এটা চেক করে ঠিকঠাক করে তারপরে হচ্ছে অফ পেজ। আপনার একটা যদি র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে এই তিনটা ফরম্যাটেই পারফেক্ট হতে হবে। তা আপনার কিওয়ার্ড রিসার্চটা পারফেক্ট হতে হবে, তারপরে আপনার টাইটেলটা পারফেক্ট হতে হবে, তো আপনার টেকনিক্যাল এসইও এর মধ্যে সাইট ম্যাপ, পেজ স্পিড, তারপরে আপনার আদার্স যে বিষয়গুলো আছে এগুলো ঠিকঠাক থাকতে হবে। যেমন আপনার যে সাইটটা আছে এটা মোবাইল রেসপন্সিভ কিনা, নাকি শুধুমাত্র ওয়েব ডেস্কটপ এবং কম্পিউটার রেসপন্সিভ, এগুলো বিষয়ে ডিপেন্ড করে। এই টোটাল বিষয়গুলো ডিপেন্ড করে সর্বশেষ আপনার কাজ করে আপনার অফ পেজ এসইও। তো এই তিনটা সমন্বিত ফলাফল হলো আপনার র্যাঙ্কে আসার উপর নির্ভর করে। এই তিনটা সমন্বিত ফলাফল, শুধুমাত্র একজন আপনাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবে। আপনি হয়তো বা একজনকে দিয়ে শুধুমাত্র একটা কাজ করে দিয়ে একটা দিয়ে র্যাঙ্কে আসলেন, কিন্তু এই র্যাঙ্কটা হবে আপনার ক্ষণস্থায়ী, একদিন বা দুদিন। ধরে নিলাম আপনি র্যাঙ্ক করেছেন, আপনি শুধুমাত্র অন পেজ এসইও দিয়ে র্যাঙ্ক করেছেন, কিন্তু আপনার তো প্রতিযোগী আরো আছে। বোরান ভাই, আপনার প্রতিযোগী আছে না? জি ভাইয়া। ধরে নিলাম আপনি, বোরান ভাই এবং অরণি আপু, তিনজন আপনারা একই বিষয়ে তিনটা পোস্ট করলেন। আপনাদের তিনজনেরই কিওয়ার্ড, ধরে নিলাম আমি তিনজনকার কিওয়ার্ড র্যাঙ্ক রিলেটেড, তো তিনজনেই আপনি পোস্ট করলেন, আপনারা তিনজনেই পোস্ট করলেন। তো ধরে নিলাম আমার মাত্র তিনটা পোস্টেই আছে, আমার এখানে ধরে নিলাম আমার তিনটা পোস্টেই আছে শুধুমাত্র। তো এখন এই তিনজনের মধ্যে আপনাকে 1 নম্বর পজিশন দিয়ে দেওয়া হলো, তো আপনার আরেক ভাইয়া 2 নাম্বার পেলেন, আর আপু এখানে 3 নাম্বার পজিশনটা পেলেন। আপনার এটা দেওয়ার পরে এটা চলে আসলো। তো এটা অন পেজের কারণে আপনি এই জায়গায় এই পজিশনটা পেলেন। তো এখন আপনি এই পর্যন্ত রেখে দিয়েছেন, আপনি টপে আছেন। এখন আপনি অফ পেজ করছেন না, আপনার অফ পেজ টোটালি ব্ল্যাঙ্ক, মানে আপনার টেকনিক্যাল দিক থেকে আপনার টোটালি ব্ল্যাঙ্ক। তো আবার এই দিক থেকে টেকনিক্যাল দিক থেকে
এই ভাইয়া আবার যথেষ্ট কাজ করেছেন, অনেক টেকনিক্যাল এসিওর উপর উনি যথেষ্ট কাজ করেছেন, ওনার সাইট ম্যাপ আদার্স সবগুলোর মধ্যে যথেষ্ট কাজ করেছেন। তো আপুও যথেষ্ট কাজ করেছেন। এখন আমার টায়ার 2 অপশনের মধ্যে এসে আপনি কি আরো 1 নম্বরে থাকছেন? না, তখন প্রায়োরিটি অন্যদিকে, যেখানে আপনি চলে যাচ্ছেন পরবর্তী তিন- স্টেপটা করা হয়েছে আপনি সেখানে চলে চলবে। যাচ্ছেন 3 নম্বরে, ভাইয়া চলে যাচ্ছে 1 নম্বরে, আপু চলে যাচ্ছে 2 নম্বরে। তো সেম কাজটাই এখন এখন এই জায়গায় এসে যদি আপু এই ভাইয়ার চেয়ে বেশি ব্যাকলিং বা আদার্স স্কোর গুলো পায়, বা আমি একটু আগে বলেছি ভোটের কথা, আমার এক একটা ব্যাকলিং মানে ভোট, তো এক্ষেত্রে যদি আপু বেশি ভোট পায় তাহলে স্বাভাবিকভাবে আপুর ওই লেখাটা 1 নম্বরে চলে আসবে বা গুগল টপে চলে আসবে, তাই না? হুম। আপনি যদি কম পান আপনারটা 2 নম্বরে চলে যাবে। এইটাই হলো মূলত আপনার টপ র্যাঙ্কিং এর টোটাল বিষয়টা। তার মানে এই টপে থাকতে হলে তাকে কন্টিনিউয়াসলি এই অফ হ্যাঁ, পেজ অবশ্যই ওগুলো তাকে করতে। কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের কাজ করতে হবে, এসিওর বিভিন্ন ধরনের কাজ করতে হবে, কেননা আপনি যখন কাজ করবেন না তখন আপনার প্রতিযোগীরা তো বসে থাকবে না। না, হ্যাঁ, তো এসিওতে তারা এই তো জন্য তখন সামনে চলে যাবে। হ্যাঁ, আপনি দেখবেন যে এসিওতে এর জন্য আপনাকে যেই হায়ার করুক মান্থলি বেজে হায়ার করে। হ্যাঁ, আমি এরকম শুনছি যে সারা বছরের জন্য নাকি তারা হায়ার না, করে। সারা বছরের জন্য না, আমি যাদের জন্য কাজ করি, আমি 4টা ক্লায়েন্টের জন্য মূলত কাজ করি, আমি 10 মান্থ কাজ করি তাদের জন্য। মান বলতে ভাইয়া ব্যাপারটা মানে ক্লিয়ার না, বাকি 2 মাস কি জানুয়ারি থেকে জানুয়ারি 15 তারিখ থেকে আপনার অক্টোবর কিংবা নভেম্বরের 15 তারিখ পর্যন্ত কাজ করি, মানে টোটাল 10 মান্থ তার সাথে আমার চুক্তি। আমি 2 মাস এটা তার কাজ করি না। হ্যাঁ, 2 মাসটা কেন দেয় না বাকি 2 মাস? এই 2 মাসে তার দরকার নেই, কারণ সে ছুটিতে থাকে, এই 2 মাসে তার প্রমোশনের কোনো দরকার নেই, সে কোনো ও, ধরনের কাজ করে না। আবার আবার আরেকটা ওয়েবসাইট আছে যার জন্য আমি মাত্র 2 মান্থের কাজ করি। তো এখন প্রশ্ন থাকতে পারে এই ওয়েবসাইটের জন্য আমি 2 মান্থ কাজ করি, SEO কেন 2 মান্থ কাজ করি? আমি টোটালি অন্যের জন্য 10 মাস কাজ করছি, আবার আরেকজন আমাকে দিয়ে বছরে মাত্র 2 মাস কাজ করাচ্ছে। হ্যাঁ স্যার, এটা কি কোনো কারণ আছে? হ্যাঁ, এটারও কারণ আছে। তার কারণ আমি যার জন্য 2 মাসের কাজ করছি তারটা মূলত আপনার স্কুল রিলেটেড একটা কাজ, স্কুল বা কলেজ রিলেটেড একটা ওয়েবসাইট তার। মানে এটা মৌসুমী, মানে সিজনাল। হ্যাঁ, এটা মৌসুমী। তো সে আমাকে দিয়ে মূলত 2 মাস কাজ করায়, এই 2 মাসের মধ্যে সে মূলত আমাকে দিয়ে তার প্র্যাকটিক্যাল এসইও এবং আদার্স বিষয়গুলোর উপর সে কোনো কাজ করে না। সে তো মূলত সারা বছর র্যাঙ্কে থেকে তার লাভ নেই, তার তার হলো র্যাঙ্কে আসলে তার ওই সময়ে র্যাঙ্কে আসলে তার লাভ হচ্ছে। তো এ কারণে সে কি করে, সে 1 মাস আগে আমাকে কাজটা দিয়ে দেয়, তার মৌসুম শুরু হওয়ার 1 মাস আগে আমাকে কাজটা দিয়ে দেয়। তো আমি খুঁটিনাটি ছোট ছোট এসইও রিলেটেড কাজগুলো করি, তারপর তার কিওয়ার্ড রিসার্চ করি এবং আদার্স কাজগুলো করি। তো এখন যখন সেকেন্ড মান্থ আসে তখন আমরা মূলত আর এসইওর কাজ করি না, আমরা কাজ করি সরাসরি এসইএম এর। আমরা তখন তার এসইওর কাজ করি না, আমরা তখন তার কাজ করি এসইএম এর। তো প্রথম মান্থে আমি তার জন্য কাজ করি তার এসইও রিলেটেড খুঁটিনাটি ছোট ছোট বিষয়গুলো নিয়ে, আর সেকেন্ড মাসে আমি তার টোটাল কাজটাই করি এসইএম রিলেটেড। এসএম টা কি? এটা নতুন টার্মস মনে হচ্ছে। না, এটা নতুন টার্মস না, এটা হলো পুরানা টার্মসই। এসইও অর্থ হচ্ছে আমার সার্চ ইঞ্জিন মার্কেটিং, তাই তো? হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা, আর একটা আর একটা সার্চ ইঞ্জিন মার্কেটিং। ও আচ্ছা আচ্ছা। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আমরা যখন গুগলে কোনো অ্যাড দিচ্ছি তার মানে গুগলে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং করছি। হুম। মানে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যেটা করা হয় ওইটা। এর মাধ্যমে সামনে নিয়ে যাচ্ছি তখন আমি এটাকে এসইএম করছি বা সার্চ ইঞ্জিন মার্কেটিং করছি। ও আচ্ছা।
তো আমি তো এখানে এসিএম এর মধ্যে একটা বা দুটো বা তিনটে কিওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছি, তাই না? হ্যাঁ সাপোজ ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিলাম, তো ডিজিটাল মার্কেটিং লিখে যারা সার্চ করবে তখন আমার অ্যাড গুলো সামনে শো করাবে, তাই তো? জি স্যার। আমি একটু সার্চ করেই দেখি। তো আমার প্রথমে কি দেখাচ্ছে দেখেন তো, উদ্মির অ্যাড দেখাচ্ছে, হ্যাঁ উপরে অ্যাড দেখাচ্ছে। যা আছে সব কিন্তু অ্যাডই দেখাচ্ছে আমার এখানে। নিচে আমার কিন্তু নিচের দিকে আপনার এমনি ইয়েটা দেখাচ্ছে, কিন্তু উপরের দিকে অ্যাডটা দেখাচ্ছে। এই জন্য মার্কেটিংটা মানে SEM টা এই কারণে প্রয়োজন। হ্যাঁ, এই কারণ জন্য যখন এটাকে SEM বলা হয়। হ্যাঁ অর্থাৎ যাদের মনে করেন 2 মাস বা 1 মাস রিলেটেড যাদের ওয়েবসাইটটার কাজ, তারপরে তাদের ওয়েবসাইটের কোনো চাহিদা নেই। মনে করেন একটা কলেজে ভর্তির সময় শুধুমাত্র তাদের বিজ্ঞাপনটার দরকার, অন্য সময় কি তাদের বিজ্ঞাপনের দরকার আছে? না প্রয়োজন নেই, শুধু কেবল ভর্তির টাইমটাতে দরকার। ভর্তি হয়ে গেলে তার টাইম আর হয়ে গেলে আর প্রয়োজন নেই। আপনাদের ক্লাস আমি কত তারিখ শুরু করেছিলাম? ভাইয়া 7 তারিখে শুরু করেছিলেন। কয় তারিখ? 7/12/2020। এটা তো আমাদের মেইন ক্লাসের কথা বলতেছেন না ভাইয়ার ক্লাসের কথা বলতেছেন? আমার ক্লাসের কথা বলছি। হ্যাঁ 7 তারিখে শুরু করছিলাম স্যার। 8 তারিখে আমরা ওই হোয়াটসঅ্যাপের গ্রুপটা ওপেন করছিলাম। ঠিকই আছে। আচ্ছা ভাই, এই শীটটা যে তৈরি করলেন এটা কোথা থেকে নিলেন? মানে একটু এটা তো আপনাদের তৈরি করলাম, উনি তো গুগল থেকেই নিলাম, তাই না? গুগল ড্রাইভ থেকে, গুগল ড্রাইভ। তা আপনি তো আপনার